কি ব্যাপার বৌমা? কখন সকাল হয়েছে শুনি, এখনো রান্না শেষ করতে পারোনি? ওইদিকে ছেলে আমার বসে আছে, খেয়ে দে মোকামে যাবে। তা তোমার কাজের যা ছিরি, কখন খেয়ে দে যাবে শুনি? একা হাতে আমি আর কত দিক সামলাবো মা? আপনি একটু ছোট বউকে বলুন না, এসে আমার হাতে হাতে একটু কাজ করে দেবে। তোমার তো দেখছি বড় সাহস বড় বউ। তুমি ছোট বউকে বলছো রান্নাঘরে আসতে? ছোট বউয়ের অমন সুন্দর ফটফটে গায়ের রং, এই রান্নাঘরে এসে রান্না করলে তার গায়ের রং থাকবে? তোমার মতো নাকি সারা মুখে বড় বড় কালো তিল নিয়ে ঘুরে বেড়াও, দেখলেই মনে হয় যেন একটা ভূত। এই হলো বাড়ির বড় বউ। তার মুখে ছিল বড় বড় 5টা কালো তিল। সেই তিলের মধ্যে ছিল আবার ছোট ছোট লোম, যার কারণে তার মুখের গঠন ভালো হলেও তাকে দেখতে মোটেই ভালো লাগতো না। কিন্তু তারপরেও আমেনা খাতুন তার ছেলের জন্য পদ্মাকে পছন্দ করেন। মেয়ের বাবা বিয়েতে মেয়েকে মোটা টাকা যৌতুক দিয়েছিলেন। পদ্মা ছিল নামেই বাড়ির বড় বউ, কারণ পদ্মা এই বাড়িতে আসার পর সমস্ত চাকরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমেনা খাতুন মনে করেন তার এরকম বিদঘুটে চেহারা থাকা সত্ত্বেও তাকে যে এ বাড়ির বউ বানানো হয়েছে, এটাই তার ভাগ্য। বিয়ের 5 বছর পরেও যখন পদ্মার ঘরে কোনো সন্তান হয়নি, তখন আমেনা বেগম তার ছেলেকে আবার বিয়ে দেন। ছোট বউয়ের নাম ছিল সুনয়না। তেমন বড়লোক বাড়ির মেয়ে না হলেও সে দেখতে ছিল যেমন সুন্দরী, তেমনি ছিল তার চুল। তার চুল আর রূপের প্রশংসা করেনি এমন কাউকে এই গ্রামে খুঁজে পাওয়া ভারী মুশকিল। কিন্তু তার এই চুল আর রূপের অহংকারে মাটিতে পাই পড়তো না। সারাদিন সে শুধু শুয়ে বসে কাটাতো, আর ঘরের সমস্ত কাজ করতে হতো বড় বউকে। ছোট বউ, ও ছোট বউ, গেলে কোথায়? তাড়াতাড়ি এইদিকে এসো, দেখে যাও তোমার জন্য কি এনেছি। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে নাকি তোমার? তুমি ছোট বউকে খুঁজতে রান্নাঘরে এসেছো? সে আবার কবে রান্নাঘরে আসে শুনি? আহা বড় বউ, অমন করে বলছো কেন? ছোট বউয়ের সাথে আমার একটু দরকার ছিল, তাই রান্নাঘরে খুঁজতে আসলাম। ছোট বউকে রান্নাঘরে না খুঁজে ঘরে গিয়ে দেখো, হয়তো বা আয়নার সামনে বসে সাজগোজ করছে, না হলে ঘুমাচ্ছে। রান্নাঘরে এসে রান্না করার তার কোনো দায় পড়েনি কো। ছোট বউয়ের কথা আমার তোমার কাছে জিজ্ঞেস করাটাই ভুল হয়ে গেছে। তুমি তো আবার ছোট বউকে দেখতে পারো না। আমি বরং ঘরে যাই। ছোট বউ, ও ছোট বউ, আরে ঘুমালে নাকি? উঠে দেখো না তোমার জন্য কি এনেছি। ছোট বউ। দিলে তো দিলে তো আমার সাদের ঘুমটা ভাঙিয়ে। বলি কি হয়েছে, কি হয়েছে যে আমাকে এমন করে ডাকছো? আহা ছোট বউ, চড়ছো কেন? দেখোই না তোমার জন্য কি এনেছি। এটা এমন একটা তেল যেটা মাথায় দিলে তোমার চুল আরো বেশি ঝলমলে আর সুন্দর হয়ে যাবে। সত্যি বলছো? এটা দিলে আমার চুল আরো বেশি ঝলমলে আর সুন্দর হয়ে যাবে? এত দিনে তুমি কাজের মতো একটা কাজ করেছো। কই, দাও দেখি, একটু মাথায় লাগিয়ে দেখি। ছোট বউ, বলছিলাম কি, তুমি মাঝে মাঝে তো একটু রান্নাঘরে যেতে পারো। মানে রান্না না করো, একটু আসা যাওয়া তো করতে পারো। মানে তোমার জন্য আমার কি মানুষের কাছে কথা শুনতে হয়? তোমাকে নিয়ে কেউ কিছু বললে আমার কি ভালো লাগে বলো? বড়দি নিশ্চয়ই আমার নামে তোমাকে কিছু বলেছে। বুঝি, সবই বুঝি। আমার মতো সুন্দরী নয় কি না, তাই সব সময় আমাকে হিংসে করে। আমাকে হিংসে করা, দেখাচ্ছি মজা। আজ সবার খাওয়া দাওয়া আমি মাথায় তুলবো। বড় বউ রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই ছোট বউ রান্নাঘরে ঢোকে। আমার নামে স্বামীর কাছে বদনাম করা, দেখাচ্ছি মজা। আজকে খাবারে এমন লবণ দেব যে খাবার কেউ মুখেই তুলতে পারবে না। ছোট বউ তাড়াতাড়ি এক মুঠো লবণ তরকারিতে ঢেলে দেয়। এই গায়ের সব থেকে সুন্দরী বউ আমি। যে একবার আমার দিকে তাকায় সে চোখই ফেরাতে পারে না। আমার এত সুন্দর গায়ের রং আমি কিছুতেই কাজ করে নষ্ট হতে দেব না। কি ব্যাপার বড় বউ, ছোট বউকে দেখছি না? ছোট বউকে খেতে ডাকুনি? ছোট বউকে ডেকেছিলাম, বলল তার ক্ষুধা নেই, খাবে না, শরীরটা নাকি ভালো লাগছে না। ছোট বউ, ও ছোট বউ, একটু শুনে যাও তো। সব সময় শুধু ছোট বউ আর ছোট বউ, হাদা একটা। তোর খিদে লেগেছে, তুই খা না বাপু। আমাকে দিয়ে তোর কি দরকার? এখন না গেলেও তো সবাই আবার সন্দেহ করবে। কি যে করি না, তার চেয়ে বরং যাই, কোনো একটা বাহানা বানিয়ে দেব। আমি আজকে খেতে টেতে পারবো না, আমার শরীর প্রচন্ড খারাপ, তাই শুয়েছিলাম। শরীর খারাপ? কই, কিছুক্ষণ আগেও তো তোমাকে ভালো দেখলাম। হঠাৎ করে কি হলো? তুমি পুরুষ মানুষ, অত শত বুঝবে না। বেশি কথা বলো না তো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি শুতে যাচ্ছি। আহা ছোট বউ, তুমি বুঝতে পারছো না।
না খেলে যে তোমার শরীর আরো বেশি অসুস্থ হবে। তোর স্বামী তো ঠিকই বলেছে ছোট, কিছু খেয়ে নে, না হলে শরীরে জোর পাবি কিভাবে? দয়ার শরীর দেখো, আমার নামে বরের কাছে উল্টাপাল্টা কথা বলে এখন আবার এসেছে দরদ দেখাতে। সবার পীড়াপিড়িতে সুনয়না খেতে বসে, কিন্তু অল্প একটু খাবার মুখে দিতে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। মা গো মা, লবণে জিভটা আমার একদম পুড়ে গেল। উহ, বাবা গো বাবা, কি লবণ কি লবণ! কি ব্যাপার বড় বউ, রান্না এত লবণ দিয়েছো যে? আজকাল রান্নার সময় ধ্যান কোথায় থাকে তোমার? আমি তো রান্নার পরে চেখে দেখেছিলাম, লবণ তো ঠিকই ছিল। হঠাৎ করে লবণ এত বেশি হলো কি করে, আমিও তো বুঝতে পারছি না। বুঝলেন না মা, সবই হিংসা। বড় বউ হিংসা করে এগুলা করেছে। আমি যে রান্নাঘরে যাই না, তাই ইচ্ছে করে খাবারে লবণ বেশি দিয়েছে, যাতে করে কেউ খাবার খেতে না পারে। কি বলছিস কি তুই ছোট? আমি তোকে হিংসে করে সবার খাবারে লবণ মিশিয়েছি? এমন কথা তুই বলতে পারলি? ছোট বউ তো ঠিকই বলেছে। শোনো বড় বউ, কাল থেকে রান্না করার সময় লক্ষ্য রাখবে খাবারে যেন লবণ বেশি না পড়ে। এরপর যদি খাবারে বেশি লবণ দিয়েছো, তোমার কিন্তু রক্ষে নেই। বড় বউ কিছুতেই বুঝতে পারল না, কারণ সে তো তরকারি চেখে দেখেছিল, লবণ তো ঠিকই ছিল। তাহলে হঠাৎ করে খাবারে এত বেশি লবণ কি করে এলো? সেদিনের পর থেকে বড় বউ যখনই কোনো কাজ করত, ছোট বউ তা বিগড়ে দিত। বড় বউ কষ্ট করে উঠান ঝাড়ু দিত, ছোট বউ কিছুক্ষণ পর এসে সেখানে শুকনো পাতা ছড়িয়ে দিত। বড় বউ কষ্ট করে জামা কাপড় কেচে শুকাতে দিত, আর ছোট বউ এসে তা ছিঁড়ে দিত। এভাবে সারাদিনই পদ্মা শুধু শাশুড়ির কাছে বকাই খেত। এভাবেই দিন চলে যাচ্ছিল। একদিন ঈশান কোণে মেঘ দেখা গেল, চারিদিক অন্ধকার হয়ে আসলো। তখন পদ্মার শাশুড়ি পদ্মাকে বলল, বড় বউ, মনে হচ্ছে ঝড় আসবে, তুমি তাড়াতাড়ি মাঠ থেকে গরুটাকে নিয়ে এসো। শাশুড়ির কথা শুনে পদ্মা তাড়াতাড়ি মাঠ থেকে গরু আনার জন্য চলে গেল। কি ব্যাপার, গরুটা তো প্রতিদিন এখানেই বাঁধা থাকে, আজকে কোথায় গেল? গরুটিকে মাঠে দেখতে না পেয়ে পদ্মা চারিদিকে খোঁজা শুরু করলো। চারিদিকে খোঁজ করার পরেও পদ্মা যখন গরুটিকে পেল না, তখন পদ্মা ভাবল গরুটি নিশ্চয়ই ঘাস খাওয়ার জন্য জঙ্গলের পথে চলে গেছে। ধুর ছাই, এখানেও তো গরুটাকে পেলাম না। গরু না নিয়ে যদি বাড়ি ফিরি, শাশুড়ি তো আবার রাগারাগি শুরু করে দেবে। কি যে করি, এর থেকে বরং আরেকটু জঙ্গলের ভিতরে ঢুকে দেখি পাই কি না। মাটির দিকে চোখ যেতেই পদ্মা দেখতে পেল হলুদ রঙের বড়সড় একটি পাখি মাটিতে পড়ে আছে। এত সুন্দর একটা পাখি মাটিতে কেন পড়ে আছে? যে দেখি তো একবার। এই বলে পদ্মা পাখিটির কাছে এগিয়ে গেল। পাখিটির পিঠ আর গলায় ভালোভাবে হাত বুলিয়ে দিতেই পাখিটি জেগে উঠল। তুমি তো দেখছি কথাও বলতে পারো। এভাবে মাটিতে পড়েছিলে কেন? কি হয়েছিল তোমার? আমার নাম নীলপরি। মাঝে মাঝে আমার পাখি হয়ে উঠতে ভারী ভালো লাগে, কিন্তু পাখি হওয়ার পর আমার পোকা খেতে ইচ্ছে করে। আজ একটি পোকা খেয়ে ফেলেছিলাম, ওটাই গলায় আটকে ছিল। তুমি গলায় হাত বুলাতেই পোকাটা নেমে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার উপকার করতে পেরে আমারও অনেক ভালো লাগছে। আমি তাহলে এখন আসি, আমাকে আবার গরুটাকে খুঁজতে হবে। একটু দাঁড়াও, তুমি আমার এত বড় উপকার করলে, আমি তোমাকে এর বিনিময়ে কিছু দিতে চাই। এই বলেই পরী তার জাদু লাঠির সাহায্যে একটি আয়না নিয়ে আসলো। আমি তোমাকে দেখা মাত্রই তোমার জীবনের সমস্ত কষ্ট সম্পর্কে জেনে গেছি। এই আয়নাতে তুমি যতবার মুখ দেখবে, আস্তে আস্তে তোমার মুখ থেকে সমস্ত কালো দাগগুলো দূর হয়ে যাবে, আর তুমি আস্তে আস্তে সুন্দরী হয়ে উঠবে। আমি তোমাকে কোনো উপহারের আশায় সাহায্য করিনি। আমি তো জানতামও না যে তুমি একটি পরী, কিন্তু তারপরও যখন তুমি আমাকে উপহার দিয়েছো, আমি তোমার উপহার গ্রহণ করলাম। তোমাকে ধন্যবাদ। পরীর কাছ থেকে জাদু আয়না নিয়ে পদ্মা খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে পরীর কথা মতো সে আয়নাতে নিজের মুখ দেখে। এরপর খুবই যত্ন সহকারে সে আয়নাটিকে আলমারিতে তুলে রাখে। এভাবেই বড় বউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করত, আর সুযোগ পেলেই আয়নাতে নিজের মুখ দেখত। ও বাবা, সারাটা সকাল ঘুমিয়ে গাটা কেমন জানি ম্যাজ ম্যাজ করছে। এখন আর আমি কাপড় জামাগুলো কাচতে পারবো না। যাই, বড় বউয়ের কাছে দিয়ে আসি। বলছিলাম কি আপা, সকাল থেকে না আমার শরীরটা একদম ভালো না।
ওইদিকে উনি আবার দিয়ে গেছেন কতগুলো কাপড় জামা কাচার জন্য। এখন আমি অসুস্থ শরীর নিয়ে কিভাবে যে কাচি, তুমি কি একটু আমার জামা কাপড়গুলো কেচে দিবে? অমন করে বলছিস কেন ছোট? তোর জামা কাপড়গুলো তো সবসময় আমিই কাচি। তোর স্বামীকে বলবি এখন থেকে জামা কাপড়গুলো তোর কাছে না দিয়ে আমার কাছে যেন দিয়ে যায়, কারণ তুই তো আমার কাছেই দিবি জামা কাপড়গুলো কাচার জন্য। এভাবেই বড় বউ যখন কথা বলছিল তখন ছোট বউ লক্ষ্য করলো বড় বউয়ের মুখে দুটো আঁচিল যেন কম, আর এই কারণে বড় বউকে দেখতে এখন অনেকটাই সুন্দর লাগছে। সে কিছুতেই বুঝতে পারলো না যে রাতারাতি এমন কি হয়ে গেল যার কারণে বড় বউয়ের মুখ থেকে দুটো আঁচিল কমে গেল। আপা, তুমি কি কোনো জড়িবুটি ব্যবহার করছো নাকি? তোমার মুখের দুটো আঁচিল হঠাৎ কমে গেল কি করে? ছোট বউয়ের এমন প্রশ্নে বড় বউ কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হঠাৎ করে বড় বউয়ের মুখ থেকে দুটো আঁচিল কমে গেল কি করে? না না না, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। এই রহস্যের খোঁজ আমাকে লাগাতেই হবে। আমি কিছুতেই বড় বউকে আমার থেকে সুন্দরী হতে দেব না। সেদিন থেকে ছোট বউ সব সময় আড়ি পেতে থাকতো, কখনো বা রান্নাঘরের জানালা দিয়ে, কখনো বা বড় বউয়ের শোয়ার ঘরের জানালা দিয়ে। এরকমই একদিন আড়ি পেতে থাকার সময় সে দেখতে পেল বড় বউ একটি আয়নায় মুখ দেখছে এবং মুখ দেখার পর আয়নাটিকে যত্ন করে আলমারিতে তুলে রাখছে। বড় বউ ঘর থেকে বেরিয়ে যেতেই ছোট বউ চুপি চুপি ঘরে ঢোকে এবং যেই না আয়নাতে হাত দিতে যাবে তখনই তার শাশুড়ি তার নাম ধরে ডেকে ওঠে। ছোট বউ। শাশুড়ি ডাকতে সে হড়বড়িয়ে বেরিয়ে যাওয়ার সময় দরজার সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে নিচে পড়ে যায়। ও বাবা গো, মা গো, কে কোথায় আছো গো? আমার মাজাটা বোধহয় ভেঙেই গেল। আমার মাজাটা বোধহয় ভেঙেই গেল, বুঝলে? আমি মনে হয় আর হাঁটাচলা করতে পারবো না। তুমি হঠাৎ পড়ে গেলে কিভাবে? আমি তো তাই বুঝতে পারছি না। আচ্ছা, কটা দিন একটু বিশ্রাম নাও। একটু সুস্থ হলে আমি শহরে কোনো বড় ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাব।